নমস্কার, আমি শান্তনু আবার এসে গেছি আপনাদের কাছে। আপনাদের সকলের পরিচিত এবং ভালোবাসার অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। অনুষ্ঠান শুরু করার আগে কয়েকটি কথা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে যে খুব আহ, একটা আত্মদংশনের মধ্যে ছিলাম। চারিদিকে এত মৃত্যু, এত কাছের লোক, পরিচিত লোকেদের মৃত্যু, এ যেন নেওয়া যাচ্ছে না। প্রতিদিন কেউ না কেউ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, সত্যি সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তখন মনে প্রশ্ন উঠছে একদিক থেকে, এত মৃত্যুর হাহাকারের মধ্যে এই কবিতার অনুষ্ঠানের কি কোনো প্রয়োজন আছে? একটা সময় যখন মনে হচ্ছে, তখন মনে হয় এই অনুষ্ঠান বন্ধ করে দিই, এই অনুষ্ঠানটা চালাবো না। কিন্তু তারপরে একটা উল্টো কথা মনে হচ্ছে। প্রত্যেক মানুষেরই প্রিয়জন হারানোর শোক আছে, আমারও আছে। আমি জীবনে আমার প্রথম প্রিয়জন হারাই আমার বাবাকে। খুব অকস্মাৎভাবে আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। ঠিক যেদিন বাবা ছেড়ে চলে গেছিলেন, সেই দিন মনে হয়েছিল পৃথিবীটা বন্ধ হয়ে গেল। আর পৃথিবীতে ফুল ফুটবে না, নদীতে জল এগোবে না, সমস্ত কিছুই স্তব্ধ হয়ে যাবে। কিন্তু খুব অবাক চোখে দেখেছিলাম, সব যেমনটি যেখানে থাকার ঠিক সেভাবেই চলছে, আজও চলবে। সেই দিন জীবন থেকে একটা শিক্ষা নিয়েছি, সো মাস্ট গো অন। আমাদের দুঃখ থাকবে, আমাদের কষ্ট থাকবে, আমাদের যন্ত্রণা থাকবে, কিন্তু তার মধ্যে দিয়েও এই অনুষ্ঠান আমাদের চালিয়ে যেতে হবে। আমি অনেক বিখ্যাত বিখ্যাত মানুষদের জানি, যারা নিজের মা, নিজের সন্তানকে শেষ যাত্রায় পাঠিয়ে দিয়ে তার কাজ, তার যে নির্দিষ্ট কাজ, শিল্পকলা, নাটক করেছেন, সিনেমা শুটিংয়ে এসছেন, গান গেয়েছেন, কেউ কোম্পানিতে কাজ করেছেন, কোম্পানির মিটিং অ্যাটেন্ড করেছেন। এই কিছুদিন আগেও এক ভদ্রমহিলা, সংবাদ পাঠিকা, তিনি যখন সংবাদ পাঠ করছিলেন তখনই তার তার হাজব্যান্ডও বিখ্যাত, হাজব্যান্ড একটি অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং সেই মারা যাওয়ার খবর তাকে পড়তে হয়েছে নির্লিপ্তভাবে। তিনি সেই পর্দায় বসে তার স্বামীর মৃত্যুর খবর দেখছেন, এবং সেটা তাকে বলতে হয়েছে জনগণ। এই থেকে একটাই শিক্ষা, জীবন কোথাও থেমে থাকে না, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। জীবন তার নিজস্ব ছন্দেই এগিয়ে চলে। তাই আমারও সিদ্ধান্ত বদল করলাম, যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। শুধুমাত্র প্রিয়জনদের ছেড়ে যাওয়ার দুঃখে আমরা সমবেতী হব, সমবেদনা জানাবো, কিন্তু ভাঙা হৃদয় নিয়েও আমাদের এই অনুষ্ঠান চালিয়ে যেতে হবে। এই কঠিন দুঃসহ সময়ে যদি কবিতা একটু শান্তির পরশ দেয়, তাহলে সেটাই হবে বড় 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 পাওয়া। আমরা আজকে যে যে কবিকে নিয়ে অনুষ্ঠান করব আমাদের কবিতায় ভালো লাগা, চেনা কবির ভালো লাগা কবিতা অনুষ্ঠানে, তিনি খুব অন্তর্মুখী কবি। ব্যবহারিক জীবনে খুব বেশি এ করেন না। আমাকেই মনে মানে তার এই অনুষ্ঠানটার পারমিশন পাওয়া আলটিমেটলি করতে পারবো কিনা, কারণ আমি প্রত্যেক কবির পারমিশন নিয়েই করছি, সেটা করতে পারবো কি পারবো না এটা একটা বড় দোলাচলে ছিল, আর এটা অনেক আগে হওয়ার কথা। সেই সবদি অনেক কষ্টে তার পারমিশন জোগাড় করেছি, তারা বায়োডাটা জোগাড় করতে হয়েছে, করে নিয়ে আজকের এই অনুষ্ঠান করছি আমাদের অতি পরিচিত কবি সুকুমার গড়ানি। আপনারা অনেকেই যারা এই মুহূর্তে লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত আছেন, প্রগতিশীল লেখালেখির খোঁজ খবর যারা রাখেন, তারা, তাদের কাছে সুকুমারদার পরিচয় আলাদা করে করিয়ে দেওয়ার কিছু নেই। সুকুমারদাকে তারা সকলেই চেনেন, এবং আমি যে কথাগুলো বললাম হয়তো
সেই কথাগুলোর সঙ্গে সকলে একমত হবেন। এখন সুকুমার দার সাথে আমার আলাপটা অতপথ অথপথ অতপথ যে সাহিত্য পত্রিকা আছে সাধনদার মাধ্যমে, সাধনদার মাধ্যমে আমার অতপথে যাতায়াত, এবং সেখানে গিয়ে সুকুমার দার সঙ্গে আলাপ, তারপর সুকুমার দার একটি বই আমি পড়ি, হাত ছোঁয়ালেই লজ্জাবতী। তারপর আরো নানা কারণে মনের মিলটা খুব ভালোভাবে মেলে, আমাদের দুজনের চিন্তাধারা অনেকটা এক খাতে বয়। সেইভাবে সেই দিক দিয়ে দেখতে গিয়ে সুকুমার দা আমার অত্যন্ত প্রিয় কবি হয়ে গেছেন, মানুষ হিসেবেও যেমন সিনিয়র দাদা। তো সুকুমার দার কবিতা কিছুটা তো ছাইচাপা আগুনের মতো পড়ে আছে। যে সম্মান তার পাওয়া উচিত ছিল, সেই সম্মান তিনি এখনো পর্যন্ত পাননি, নিশ্চয়ই আগামী দিনে পাবেন। পাঠকদের এবং যারা এইসব সম্মান দেন, আয়োজক সংস্থা যারা আছেন, তাদের নিশ্চয়ই বোধোদয় হবে। সঠিক প্রতিভাকে খুঁজে তার সামনে নিয়ে আসা, তাকে সম্মানিত করা, আর তো কিছু না, একটা গায়ে চাদর আর একটা সার্টিফিকেট বা একটা দুটো মিষ্টির প্যাকেট, একটু ফুলের তোড়া, এটা তো কবি নিজেও কিনে নিতে পারে। উৎসাহ বোধ করা, তাকে সম্মানটা দেওয়া, স্বীকৃতি দেওয়া, ঘরের খেয়ে মনের মস্তান অনেকে বলেন, সেইটা থেকে কিছুটা নিষ্কৃতি পাওয়া। সুকুমার দার জন্ম 1956 সালে কলকাতায়। তার শিক্ষা সিটি কলেজ মেন, তারপরে শিক্ষা আনতে তার চাকরি কলকাতা পুলিশে, কলকাতা পুলিশের থেকে চাকরি করেছেন তিনি। লেখালেখি কলেজ জীবন থেকেই, ওই সিটি কলেজ থেকেই তার তার লেখালেখি শুরু। এবং আপনারা জানেন যে আমাদের অকাল প্রয়াণ হয়েছে কবি মঞ্জুস দাশগুপ্তর। তার মঞ্জুস দাশগুপ্তর সঙ্গে ছেলেবেলা ওই সময় থেকেই তার বন্ধুত্ব, তার সম্পর্ক, তার সখ্যতা, এবং কয়েকজন বন্ধু মিলে তারা প্রত্যুষ বলে একটি পত্রিকা সেই সময় করতেন। পরবর্তীকালে চাকরি জীবনে কলকাতা পুলিশ অ্যাসোসিয়েশনের একটি কাগজ, একটি পত্রিকা অতন্দ্র, সেই অতন্দ্রের তিনি 5 বছর সম্পাদক ছিলেন, এডিটর ছিলেন। এছাড়াও সুকুমার দা কবিতা ছাড়াও ছোট গল্প লেখেন। বিভিন্ন পত্রিকায় তার কবিতা, ছোট গল্প, এগুলো আমরা পাই। ইতিমধ্যে তার 2টি মাত্র বই বেরিয়েছে, আরো বেরোনো উচিত ছিল, নিশ্চয়ই আগামী দিনে আরো বেরোবে দ্রুততার সঙ্গে। হাত ছোঁয়ালেই লজ্জাবতী 2017 সালে, এবং আপেলে গভীর অসুখ, এই দুটি, এবং সম্পাদনা করেছেন মঞ্জুস দাশগুপ্তর সঙ্গে একটি বই, সেই বইটির নাম হচ্ছে এই মুহূর্তের কবিতা। এই হচ্ছে আমার দেখা সুকুমার দা, আপনাদের কাছে রাখলাম। এবার মূল যেটা, সুকুমার দার কবিতায় আমরা প্রবেশ করব। সেই সুকুমার দার কবিতা আমি যেগুলো বেছেছি, আমার বাঁচতে একটু কষ্ট হয়েছে, তো তার মধ্যে থেকেই যেটুখানি সিলেকশন করে নিয়ে এসেছি, এবং আমার অনুভবটাও আপনাদের কাছে আমি রাখবো। সেই কবিতার প্রথম যে কবিতাটা খুব সুন্দর আমার লেগেছে, সব কবিতাই সুন্দর, এটাকে প্রথমে রাখলাম, একটা সিরিজ তো তৈরি করতে হয়। তো সেইটা হচ্ছে যে ভ্রমর আখ্যান, প্রথম কবিতার নাম ভ্রমর আখ্যান। সেই ছোটবেলা বাড়ির চারপাশে হাত ছোঁয়ালেই গুটিয়ে যেত পাতা, বড়রা বলতেন ওরা লজ্জাশীলা, লজ্জাবতী। এখন প্রবীণ খোলা চোখের আয়নায় লজ্জাবতীর সহসা দেখা মেলে না। খোলা হাওয়ায় জুঁই, শেফালি, চন্দ্রমল্লিকা, বো বো ভ্রমর আখ্যান। শেষ লাইনটাই শিরোনামে গেছে, ভ্রমর আখ্যান। একটা দারুণ সময়ের অর্থবহ কবিতা, এবং বলা যায় যে সমাজ সংস্কৃতি বদলের একটা নিটোল ছবি তিনি খুব অল্প স্বল্প কথায়, শব্দ বাক্যে, শব্দ খরচে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, খুব মিষ্টি করে, খুব সুন্দর করে। একটা বিস্ময়ও যেন তৈরি হয়ে যায় এর সাথে সাথে, একটা নস্টালজিয়া তাড়া করে। সত্যি তো আমাদের সময়, আমাদের বেড়ে ওঠার সময়, আমাদের বেড়ে ওঠাটা আরো পেছনে, লজ্জাবতী গাছগুলো দেখতে পাওয়া যেত মাঠে ঘাটে, ফুটবল খেলতে গিয়ে ঘাড়ের ধারে লজ্জাবতী গাছ, হাত ছুঁয়ে দিলেই গুটিয়ে যেত।
এখন আমি আমার ছেলে মেয়েদের সেটা দেখাতে পারি না, সেই সব নেই। তো সেই লজ্জাবতীর সঙ্গে তিনি তুলনা করলেন, ফুলের সাথে তিনি মেয়েদের তুলনা করলেন, এবং ফুলগুলো আনলেন কি অত সুন্দর, জুঁই, শেফালি, চন্দ্রমল্লিকা। এবং সুন্দর করে একটা প্রেমের কথায় বো বো ভ্রমর আখ্যান, এই কথাটা বলার মধ্যে দিয়ে একটা নস্টালজিয়া, একটা পুরনো কথা, তার সঙ্গে আমাদের পুরনো কিছু স্মৃতি যেটা চোখের সামনে ভেসে উঠছে, যে হাত ছোঁয়ালে গাছের পাতায় হাত ছোঁয়ালে গাছের পাতাটা গুটিয়ে যায়, একদম গাছের যে প্রাণ আছে তার তাৎক্ষণিক রিয়াকশন দেখায় লজ্জাবতী গাছ। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেইটা লজ্জায় গুটিয়ে যাওয়া, নারীর সম্ভ্রম, নারীর লজ্জা, লজ্জা তার ভূষণ, সেই জায়গাটাকে টেনে নিয়ে এসে আজকের যুগ, আজকের যুগের সেই অবগুণ্ঠন খুলে গেছে। আজকের সেই ফুল গাছগুলো আর লজ্জাবতী নেই, সেগুলো অনেক স্মার্ট, অনেক আধুনিক। হয়তো ভালো ভালো খারাপের কথা কবি বলেননি, আমাদের ধরে নিতে হবে। কবি কিন্তু এখানে কোনো আক্ষেপ নেই, আক্ষেপের কথা বলেননি যে কেন গুটিয়ে যান এখনকার মেয়েরা, এটা কিন্তু বলেননি কবিতায়। বো বো ভ্রমর আখ্যান বলেছেন। এই বড় বড় ভ্রমর আখ্যানের মধ্যে দিয়ে প্রেম কি সুন্দরভাবে আমাদের চোখের সামনেই তো আমরা দেখতে পাই। আগেকার দিনের প্রেম যতটা লুকিয়ে দূরে পেছনে যা ছিল ছিল, কিন্তু চোখের সামনেও তো আমরা দেখছি যে আমরা এখন অনেক প্রাপ্তবয়স্ক, অনেক পিছনে আমাদের জুনিয়র, তস্য জুনিয়ররা, যাদের মধ্যে এখন বসন্ত আসছে যাদের মনে, সেইটাকে কত সুন্দরভাবে বললেন। এখন প্রবীণ খোলা চোখের আয়নায় লজ্জাবতীর সহসা দেখা মেলে না, খোলা হাওয়া, এই খোলা হাওয়া কথাটা সিগনিফিকেন্ট। খোলা হাওয়ায়, খোলা হাওয়া মানে আগেকার দিনের যে অবগণ্ঠন, মেয়েদের সে পর্দা প্রথা, মেয়েদের যে সেই দরজার মধ্যে বন্ধ করে রাখা, বাইরে যাবি না, সেই যেগুলো খুঁজে গেছে। আজকে ছেলেমেয়েরা গাড়ি চালাচ্ছে, ছেলেমেয়েরা বাইক চালাচ্ছে, ছেলেমেয়েরা কোচিংয়ে পড়তে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আমরা ছেড়ে দিচ্ছি। এই যে খোলা হাওয়ার যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং তার মধ্যে দিয়ে এই জুঁই, চন্দ্রমল্লিকা কি সুন্দর মেয়েদের সঙ্গে তুলনা করলেন, এবং তার সঙ্গে তার প্রেমিকের গল্পটা কিছুটা খোলা প্রেম, সেটাকে তিনি সাধুবাদ জানিয়ে কবিতা, খুব সুন্দর কবিতা ভ্রমর আখ্যান। ঠিক ভালোবাসা নিয়েই যখন কথা হচ্ছে, রোমান্টিকতা নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমরা আরেকটু দেখি রোমান্টিকতায় সুকুমার দা কতটা মজে থাকেন। খুব সুন্দর একটি আমি আধুনিক রোমান্টিক কবিতা পড়ব, কি সুন্দর মিশেল দেখুন দুটোর। ভালোবাসা.com। তোমার গোপন চিঠির প্রথম খাম এখনো না খোলাই রয়ে গেছে, 40 বসন্ত পরেও তোমার চোখ শরীরী ভাষায় শ্রীরাধার আকুলতা জল ছুঁয়েছিল একাদশীর অসম্পূর্ণ চাঁদ। আজকের মুঠোফোন আর ইন্টারনেটের কালে সেদিনের অনুচ্চারিত কথা বড় বেশি বাংময় ভালোবাসা.com-এ। ছোট্ট কতগুলো কথা, এবং এইটার মধ্যে, কবিতাটার মধ্যে দুটো ভাগ আছে। প্রথম পার্ট 3টে লাইনে যিনি লিখলেন, কত সুন্দর আমাদের আমাদের পিছনের দিকের সেই গোপন চিঠি, এর হাত দিয়ে ওর হাত দিয়ে ভাঁজ করা কাগজে পাঠানো সেই চিঠি, গোপন চিঠি, সেই চিঠি আস্তে আস্তে তার কাছে গিয়ে, নির্দিষ্ট ব্যক্তির কাছে গিয়ে পৌঁছানো, সেই চিঠিটা, সেই চিঠিটা আজও না খোলার, সেই প্রেমটা অসম্পূর্ণ, সেই প্রেমটা আর খুলে দেখা হয়নি। তোমার গোপন চিঠির প্রথম খাম, যে খামটা বন্ধ, সেটা বন্ধই ছিল, রয়ে গেছে আজ। তোমার সঙ্গে আমার প্রেমটা জমেনি, প্রেমটা হয়ে ওঠেনি, এটাকেই তিনি বোঝাতে চেয়েছেন। নাহলে একটা চিঠি গেলে যে কোনো মানুষ তার স্পন্টেনিয়াস রিয়াকশনের মধ্যে দিয়ে তো খামটা ছিঁড়ে ফেলে পড়বেন, কিন্তু এখানে তিনি বললেন গোপন খামটা খোলা হয়নি, অর্থাৎ তার মানে হচ্ছে তোমার অনুচ্চারিত, যেটা আমার লাস্টে গিয়ে বলেছে অনুচ্চারিত কথা, তুমি কি বলতে চেয়েছিলে আমি সেটা বুঝতে পারিনি। তোমার গোপন, তোমার পাঠানো গোপন চিঠির যে খাম, সেটা খুলে দেখা হয়নি, আজও বুঝতে পারিনি। 40টা বসন্ত আমার কেটে গেছে, বুঝতে পারিনি। তোমার চোখ, তোমার শরীরী ভাষা, শ্রীরাধার আকুলতা যা জল ছুঁয়ে দিত একাদশীর চাঁদ অসম্পূর্ণ। কি অদ্ভুত সুন্দর একটা রোমান্টিক লাইন। শ্রীরাধার আকুলতা জল ছুঁয়েছিল একাদশীর অসম্পূর্ণ চাঁদ। গায়ে কাঁটা দেয় এই লাইন। এইখানেই একটা কবিতা তার কাব্য উত্তরণ ঘটে কবিতায়। এবং একাদশীর অসম্পূর্ণ চাঁদ, আকুলতা কখনো জল ছুঁয়ে দেয়, এই যে, এই যে কাব্যিকতা, এই যে কাব্য, পোয়েট্রিতে পরিণত চলে যাওয়া, উত্তরণ হওয়া, কবিতা
কাব্যের মধ্যে যাওয়া, প্রবেশ করা, এই এক একটা লাইনের মধ্যেই হয়। দিয়ে দেওয়ার বাস্তবতার ছবি। আজকের মুঠোফোন আর ইন্টারনেটের কালে সেদিনের অনুচ্চারিত কথাগুলো বড় বেশি বাংময় হয়, অনেক বেশি যেন ফুটে ওঠে আজকের দিনে। সরাসরি কথা তো বলা যায় না, কিন্তু ইন্টারনেট চ্যাটের মাধ্যমে, ফোনের মাধ্যমে আজকের ছেলেমেয়েরা যে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে, ইন্টারনেটের মধ্যে দিয়ে কি ঘটে যাচ্ছে, ফেসবুকে কত প্রেম হচ্ছে, ফেসবুক কতজন তাদের কাপুল হচ্ছে, যাদের পরিচয় হচ্ছে ফেসবুক থেকে। একটা রোমান্টিক নস্টালজিয়া, এবং আজকের প্রেমের পরিভাষায় শেষ অব্দি তার নামখানা অসম্ভব সুন্দর। কেন একটা ওয়েবসাইট, এটা একটা ভালোবাসা.com, খুব সুন্দর ফ্যান্টাস্টিক কবিতা আজকের দিনের এবং পুরোনো দিনের যে মিশেল, পুরোনো দিন এবং আজকের দিনের মিশেল দিয়ে খুব সুন্দর কবিতা ভালোবাসা.com। এরপর ভালোবাসারই আরেকটা কি হয় সেটা একটু আমরা পড়ে নিই। সেই কবিতাটা খুব সুন্দর কবিতা এবং খুব দার্শনিক কবিতা। এখানেও অনেক ব্যঞ্জনা এবং শেষ দিকে কথাটা এমন ভাবে আছে, যাকে আমি পড়ে নিই। কবিতার নাম হচ্ছে নষ্ট আমি। আমার স্ত্রী আমায় নিয়ে গর্বে নাকের নদ দোলায়, রাত বিছানায় তার দুহাত জড়ানো পার্থিব ভালোবাসায়। সে জানে না কবেই আমি হারিয়েছি পথ, গ্রহণ লাগা নষ্ট চাঁদের আলোয়। একটা দারুণ অনুভবী কবিতা। প্রেম যেন পদ্ম পাতায় জল, তাকে যদি ঠিকমতো ধরে রাখা না যায়, একটু এদিক থেকে এদিক হলেই সেই জল গড়িয়ে যাবে। প্রেমও তাই, ভালোবাসাও তাই। ভালোবাসাকেও যত্ন করতে হয়, ভালোবাসাকেও পরিচর্যা করতে হয়। ভালোবাসা একটা চিতার আগুনের মতো না যে জ্বলতেই থাকে, ভালোবাসাকে যত্ন করে উষ্ণ রাখতে হয়। সেই ভালোবাসারও কখনো অসুখ করে, সে ভালোবাসাও কখনো মরে যায়। সেটা যেমন একটা ঘটনা, তেমনি বা অনেক সময় ভালোবাসা থাকে, হয়তো থাকেও থাকে কি বিনির্মাণের কথা, বিনির্মাণ নেমে এলো। আপনি দুদিকে ধরে নিতে পারেন, এই আছে এই নেই, এই যে দ্বন্দ্ব, এই আছে বললাম আবার বললাম নেই, তাহলে ভালোবাসা আছে কিভাবে আছে? তার স্ত্রী, যাকে ভালোবাসা আমি দিই, যেখানটায় আমার উষ্ণতা রাখার কথা সেটা যথেষ্ট উষ্ণ, সে এখনো আমার গর্বে নাকের নথ দোলায়। এই নাকের নথটা হচ্ছে মেয়েদের একটা দারুণ জায়গা, যে জায়গাটায় নাকের নথ, এইটা একটা অত্যন্ত সুখের, একটা সুখের প্রতিচ্ছবি আঁকা হয় নথের মধ্যে দিয়ে, এবং সেই জায়গাটা সে নাচাচ্ছে মানে তার সুখ উপচে পড়ছে। এবং কিছুটা শরীরী কথা তিনি লিখলেন যে রাত বিছানায়, কি সুন্দরভাবে লিখেছেন, রাত বিছানায় তার দুহাত জড়ানো পার্থিব ভালোবাসা। এই যে পার্থিব ভালোবাসাটা, এইবার এই পার্থিব ভালোবাসাটা বলার পর কিভাবে অপার্থিব ভালোবাসায় চলে যাচ্ছে দেখুন। শরীর, প্রেম, ভালোবাসা, দেখা, একটু ছোঁয়া, একটু জড়িয়ে ধরা, একটু কথা বলা, হাতটা ধরে রাখা, কখনো কখনো একটু জড়িয়ে চুমুও খাওয়া, তার মধ্যে দিয়ে উষ্ণতা রাখা, সবটাই শরীরই। কিন্তু কোথাও যেন একটা হেভেনিক প্রেম, একটা একটা অপার্থিব ভালোবাসা, যেটা তিনি এই শরীরী ভালোবাসাকে অতিক্রম করে যাচ্ছে, যা তিনি পাচ্ছেন না সেটা তিনি পেয়ে গেছেন নষ্ট চাঁদের আলোয়, গ্রহণ লাগা নষ্ট চাঁদের আলোয় তিনি পেয়েছেন। অভিসারের কথা বললেন কি, অন্য কোনো প্রেমের কথা বললেন কি, বিপদগামিতার বহুগামিতার কথা বললেন কি, হতে পারে, হয়তো মেবি সবটাই হতে পারে, কিন্তু আসল যেটা বললেন পার্থিব এবং অপার্থিব প্রেমের কথা। কত সুন্দরভাবে একটা সংসারী জীবনেও প্রেম কিভাবে বেঁচে থাকে, এবং তারপর তার সেই প্রেমের পরিচর্যা, তারপরেও তার প্রেমের কলস কখনো পূর্ণ হচ্ছে না, পূর্ণ হয় না, কোথাও যেন একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে, এবং সেখান থেকে আরো একটা খোঁজ, আরো বেশি করে পাওয়ার ইচ্ছা সেইখানে থাকছে। খুব সুন্দর। এবং বলা যায় যে ধরুন যে এখানে চাঁদও আরো সিগনিফিক্যান্ট আছে, চাঁদ অর্ধেক, অর্থাৎ আমার মনে হচ্ছে আমি একটু বেশি করে ঢুকে প্রতিটা শব্দে ঢুকে ঢুকে
ভাবার চেষ্টা করি। এই অর্ধেক চাঁদ, গ্রহণের চাঁদ, মানে চাঁদটা কেটে গেছে, হানিমুনের চাঁদ, মধুচন্দ্রিমার মধু ঠিক পার্থিব হবে, সে আর মধু থাকছে না। এবং শরীরী ভালোবাসা কি কিছুটা অভ্যাসে পৌঁছেছে। আমার নারী সেটা বোঝে না, সত্যি তো বোঝে না। কবি বলেছেন বোঝে না, যে কবে আমি হারিয়ে গেছি। সে আমার শরীরটা বাঁচে, মনটা কোথাও কোথাও যেন আরো দূর কোনো শুধু প্রেমের খোঁজে সে পাড়ি দিয়েছে। খুব ফ্যান্টাস্টিক কবিতা, খুব দারুণ কবিতা। এইবার আমরা মানে পরপর তিনটেই, লজ্জাবতীর লতা থেকে শুরু করে ভ্রমরাখ্যান থেকে পরপর তিনটে প্রেমের কবিতা পড়লাম, কিন্তু এখানেই কবির সীমাবদ্ধ নয়। আমরা একটু অন্য চোখে কবিকে এবার দেখতে শুরু করবো। আলো অন্যান্য দিকগুলোই আমরা আলো ফেলবো, আলো ফেলে দেখবো সুকুমার দার কবির মনের ভেতরটা কি আছে, কি কি কবিতা আমি বাঁচলাম, কেন বাঁচলাম, এবং সেখানে সুকুমার দার কবিতা কিভাবে এগিয়ে চলেছে তার জার্নিতে আমরা পড়বো। এই জার্নির কথার সাথে এসে যায় তার একটি কবিতা, যাত্রা কোন দিকে। যাত্রা কোন দিকে কবিতার নাম, শিরোনাম। হালুম, চমকে পিছনে ফিরলাম, একটা মুখ হাঁ করে, সামনে চোখ রাখলাম, আয়নায় হাজারটা বাঘের প্রতিবিম্ব। ডাইনে দেখলাম সারা ক্যানভাস জুড়ে একটা মিছিল মৃত্যুর। তাকালাম বামে, বাম দিকে এক নগ্নিকা, এভা। হে ঈশ্বর, আমার অলৌকিক যাত্রা কোন দিকে। একটা আত্ম উপলব্ধির কথা সুকুমার দা বললেন এই কবিতার মধ্যে দিয়ে। যিনি এমন একটা পথের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে যেখানে জীবন এবং মৃত্যু দুদিকে, একদিকে এভা দাঁড়িয়ে আছে জীবন নিয়ে, আর বাকি দিকে পিছনে আমার বাঘ, সামনে বাঘের প্রতিবিম্ব হাজারটা, একটা বাঘ আমার পিছন দিক থেকে এসে আক্রমণ করছে, আর সামনে আমি তার অজস্র প্রতিবিম্ব দেখছি। আর যখন ডান দিকে তাকাচ্ছি তখন দেখছি অজস্র একটা মৃত্যুর মিছিল। অর্থাৎ জীবন সেখানে নেই, জীবনটা যেখানে আছে বাম দিকে, কিন্তু সেদিকে যাওয়ার ক্ষমতাও কি আমার আছে? তাই আমি নিজেই জানি না, আমি জানতে চাইছি যে ঈশ্বর বলে দাও যে আমার পথ, আমার যে অলৌকিক যাত্রা, এই যাত্রা তার কাছে একটা অলৌকিক যাত্রা মনে হয়েছে। সেই অলৌকিক যাত্রার অভিমুখটা কোন দিকে তুমি বলে দাও, তুমি ঠিক করে দাও। কম্পাসটা তুমি ঘুরিয়ে দাও, আমি কোন দিকে যাব। স্টিয়ারিংটা তুমি কাটাও, তুমি হাতে নাও ঈশ্বর, তুমি বলে দাও। হয়তো কবির সব দিকেই বিপদ মনে হয়েছে, এভাকেও হয়তো বিপদ মনে হয়েছে। বাঘের মুখে পড়বেন, না একটা বাঘ, না অনেকগুলো বাঘ, না মৃত্যু মিছিল, না দিকে এভা, সবটাকে তিনি একটা গণ্ডির মধ্যে ফেলেছেন। দিয়ে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন সৃষ্টিকর্তার দিকে, তুমি বলে দাও খুব সুন্দর যাত্রা কোন দিকে। ঈশ্বরই এই পথ ঠিক করবে। এখন কথা হচ্ছে যে এই ধরনের দ্বন্দ্ব আমাদের কবি মনে দেখা দেয়, যে কোন পথে যাব বুঝতে পারছি না, কোন পথটা কোন দিকে। অনেক সময় তার উপর দাঁড়িয়ে তার এই একটা দোলাচল থাকেই, এদিকে না ওদিকে, এদিকে সব মানুষের জীবনে থাকে, কবিদের মনে তো থাকেই। সেইটার উপর দাঁড়িয়ে একটা ভালো আলোকপথ, যাত্রা কোন দিকে। এরপর আমরা একটা অন্য ধরনের কবিতা পড়ি। কবিতার একটা অঙ্ক আছে, সেই অঙ্ক নিয়ে একটা কবিতা খুব সুন্দর। আজকের প্রজন্মকে বোঝাতে গিয়ে তিনি কতগুলো শব্দ খরচ করেছেন, সেই শব্দটা আমি পড়ছি আপনাদের কাছে। কবিতার নাম হচ্ছে এই প্রজন্ম। আমার থেকে আমার আত্মজ 31 বছরের বড়। আমার 1939, ওর 70। আর কদিন বাদে আমরা বিংশ শতাব্দীতে পা রাখবো। প্রবীণ ও নবীনের মানসিকতার দ্বন্দ্ব কখনো সখনো অঙ্কের হিসাব ওলট পালট করে দেয়। আমার সন্তান আমার থেকে বড়। খুব সুন্দর। আমার বাবাও একটা সময় বলতেন আমাকে, আমার ছেলে আমার থেকে 5 বছরের বড়। আর আমি এখন আমার মেয়ের ক্ষেত্রে বলি যে আমার মেয়ে বোধহয় আমার থেকে 10 বছরের বড়। প্রজন্মটা এগিয়ে যাচ্ছে বস। খুব সুন্দরভাবে ধরেছেন সুকুমার দা। বয়সটা আমাদের বাড়ছে, কিন্তু জ্ঞান, প্রগতি, প্রগতিশীলতা, প্রকৌশল, প্রযুক্তি, ওরা অনেক এগিয়ে আমাদের থেকে।
তারপরে কি তার মেধাবী, আমি তার কথা বলছি না, মেধা তো অ্যাসিস্ট্যান্সের উপর নির্ভর করে। অ্যাসিস্ট্যান্স তারা পাচ্ছে, আমরা তো জন্মে টেলিফোনটাই কেমন দেখতে দেখিনি, আজকে ওরা স্মার্টফোন হাতে পাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা অনেক এগিয়ে, আমাদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে। এবং এটা তো ঠিক নবীন এবং প্রবীণের মধ্যে যে দ্বন্দ্ব থাকে, বাপ বেটার দ্বন্দ্ব, নবীন প্রবীণ একটা জেনারেশন গ্যাপ, এটা খুব সুন্দরভাবে তিনি বলেছেন। একটু অঙ্কটাকে ঘুরিয়ে দিয়েছেন। আমার 39 জন্মিয়েছি, আমার ছেলে 70-এ জন্মেছে, তাই আমি 29 বছরের অঙ্ক না, উল্টো ক্যালকুলেশনে আমার ছেলে আমার থেকে 31 বছরের বড়। ফ্যান্টাস্টিক অঙ্ক দিয়ে ওটা উনি শুরু করেছেন। প্রথম লাইনটা পড়লেই অনেকে ফট করে চমকে যাবেন। এটা একটা কাজ, কবিতার কবির কাজ, এটা খুব সুন্দরভাবে কৌশলে তিনি এইটা সেরেছেন। এবং কখনো কখনো অঙ্কের হিসেব গোলট পালট করে দেয়। এটা ঠিক, ওরা প্রকৌশলে প্রযুক্তিতে আগামী প্রজন্ম এগোলেও কখনো কখনো মনে হয় মূল্যবোধে কি কতটা এগোতে পারলো। আসল জীবনের যে মাপকাঠি, সেই মাপকাঠিটা সেটা হবে মূল্যবোধ। মূল্যবোধে কি ওরা কতটা এগোতে পারলো, আমাদের ঐতিহ্য বহন, কৃষ্টি সংস্কৃতিকে বহন করে নিয়ে যাওয়ার দিকে ওরা কতটা এগোতে পারলো। তাই তাই যখন যেমন তখন তারই জয় হয়, তারাই এগোয়, এটা ঠিকই। তাই তাদের বড় এটা মেনে নিতেই হবে আমাদের। কিন্তু এই প্রশ্নটায় দ্বন্দ্বটা থেকেই যাচ্ছে, প্রযুক্তি, প্রকৌশল বনাম মূল্যবোধ, কৃষ্টি সংস্কৃতি। খুব সুন্দরভাবে কবিতাটা সুকুমার দা রেখেছেন, খুব সুন্দর কবিতা। এর মধ্যে দিয়েও নানা বিষয় তার চোখে পড়ে, কবির হৃদয়ে আঘাত করে বিষয়, বিভিন্ন বিষয়। খুব সুন্দরভাবে একটি বেকার যুবকের কথা তিনি বলেছেন তার বেকার কবিতায়। একদম শেষে এসে বললেন, খুব সুন্দর তার মানে কবিতার গঠন শৈলীটা, যে কোনো দিকেই কবিতাটা ঘুরে যেতে পারতো, কিন্তু শেষ অবধি কবিতাটা কোথায় রইল, আসুন আমরা আলোচনা করি। এটাও একটা কবিতার লেখার একটা ফরম্যাট হতে পারে। এটাও একটা, অনেকেই এরকম ভাবে লিখেছেন। সুকুমার দাও এটা এরকম ভাবে একটা উপহার দিলেন আমাদের কাছে বেকার কবিতার মধ্যে দিয়ে। আসুন আমরা কবিতাটা পড়ি। তুলসী তলায় প্রদীপ জ্বলে উঠল, তুলসী তলায় প্রদীপ জ্বলে উঠলে অন্ধকার গাঢ় হয়। মন্দিরের পূজারীর হাতে কারুকাজ পঞ্চপ্রদীপে শিখা নাচায়। শ্মশান বেদিতে নিঃসঙ্গ প্রদীপের আলো একাকী অন্ধকার তাড়ায়। নদীর খড় জলে কারা যেন ভাসিয়েছে সার সার গঙ্গা প্রদীপ ভক্তি বিশ্বাসে। আমার ছাই চাপা ভবিষ্যৎ অন্ধকারে রাত জাগে এক টুকরো আগুনের আশ্বাসে। এবং কবিতাটা প্রথম থেকে টোটাল 10টা লাইন, 8টা লাইনে কিন্তু কবিতা যে কোনো দিকে ঘুরে যেতে পারতো শেষ দিকে। কিন্তু কি সুন্দর শেষ দিকে এসে একটা বেকার জীবন যন্ত্রণা, সে একটা আলো দেখতে চায়। তার যে আকুলি, অন্ধকারের মধ্যে আকুলি। তুলসী তলায় প্রদীপ যখন জ্বলে ওঠে ঠিক পাক সন্ধ্যায়, তখন আস্তে আস্তে অন্ধকারটা বাড়তে থাকে। প্রদীপটা যত জল জল করে তত অন্ধকার ঘিরে ধরে। মন্দিরেরও পঞ্চপ্রদীপ সেই সময় সন্ধ্যা আরতির সময় নাচে। আবার শ্মশান বেদিতে, একদম মৃত বেদিতেও যখন কেউ শ্মশান বেদিতে প্রদীপ দেয়, তখন চারিদিকের অন্ধকার, মৃত্যু যেন কেটে গিয়ে জীবনের কথা বলা হয়, জীবন যেন সেখানে প্রজ্বলিত হয় অত মৃত্যুর মাঝেও। আর নদীর খড় জলে, সেই হরিদ্বার বেনারসের মতো নদীর খড় জলে কত লোক গঙ্গার প্রদীপ ভাসিয়েছে ভক্তি এবং বিশ্বাসে যে তাদের জীবন আলোকিত, গঙ্গা মাইয়ার জীবন আলোকিত হবে, তাদের জীবনও সেইভাবে রিফ্লেক্ট করবে। তাহলে আমার জীবনে, বেকার জীবনেও এক টুকরো আমার বেকার জীবনের যে অন্ধকার, সেখানে শুধু হাহাকার নেই, নেই শূন্যতা, সেই শূন্যতার মধ্যে এক টুকরো আলোর আশ্বাস। এইটুকু কবির বেকারত্বের জ্বালা, তার অনিশ্চয়তার জ্বালা কত সুন্দর করে শেষ লাইনে কবিতাটা টার্ন করে গেল কোথায়, কত সুন্দর কবিতা। আমরা পরের কবিতায় যাব। পরের কবিতা হচ্ছে টবে রাখা বনসাই। এটাও একটা বেদনার কবিতা, এটাও সমাজের একটা জ্বলন্ত ছবি এবং শিক্ষা দেওয়ারও। এখানে কিছুটা শিক্ষকের ভঙ্গিতেই সুকুমার দা এই কবিতাটি আমাদের বলেছেন। তার সঙ্গে নস্টালজিয়া আছে, নস্টালজিয়া নিয়ে। কবিতার নাম টবে রাখা বনসাই। যৌথ পরিবারের মুঠো খুলে আঙুলের বিস্তার, ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে বৃষ্টির অনাবিল ধারা।
বৃষ্টিতে ধুয়ে যায় এজমালি উঠোনের বাঁধন, উঠোনের একপাশে সুবিশাল রসুই ঘর, কাঠের আঁচ আর সাতসেরি হাঁড়ি ফাঁদে ফুটন্ত ভাতের গল্প। বিশ্বাস অবিশ্বাসে মাথা নাড়ে আজকের প্রজন্ম। শিশুকালের বীজ মন্ত্রে স্বার্থের মহিরুহ ক্রমশ ঢেকে দিচ্ছে বাড়ির জানলা দরজা। মনুষ্যত্বের বিকাশ যেন টবে রাখা বনসাই। চোখ ফুটতেই কোকিলেরা বাসা ছাড়ে, দীর্ঘ প্রতিপালনরত মা বাবা যেন কাক, ঘরের আধারে কাক ডাকে বুকের ভেতর। একটা একটা হাহাকারের কবিতা, একটা আজকের আজকের এই সমস্ত কিছু ভেঙে ফেলে একা হওয়ার যে কবিতা, একা হওয়ার যে জীবন, সেই একা হওয়ার জীবনকে একদম আক্রমণ করে এই কবিতাটা লেখা। পুরোনো দিনে যৌথ পরিবারের হাতের মুঠো, সেটা খুলে গেলে হাতের আঙুল, সেখান থেকে বৃষ্টির জল গলে যাচ্ছে, সেই জল গিয়ে পড়ছে এজমালি উঠোন। এজমালি উঠোন মানে সকলের উঠোন, সকলের আঙিনা। সেই এজমালি উঠোনটা ভেঙে যাচ্ছে, ভিটে হয়ে যাচ্ছে। আর আমার আজকের প্রজন্ম শুনছে কাঠের শাড়িতে সাতসেরি ভাত, তার ফুটন্ত ভাত সবাই খাবে একসঙ্গে এক দাওয়ায় বসে। এই যে যৌথ পরিবারের কনসেপ্ট, সেটা ভেঙে যাচ্ছে। আজকের মনটাও হয়ে যাচ্ছে টবে রাখা। যে আজকের শিশুকাল তাকে যে শেখানো হচ্ছে একা বাঁচো, সেখান থেকে সমস্ত দরজা জানলা যেখান থেকে আলো আসবে, সেই আলোগুলো অবরুদ্ধ হচ্ছে। আর সে যেন তার বৃদ্ধি হচ্ছে না, তার মানবিকতা, তার মূল্যবোধ, তার চেতনা, তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার ঐতিহ্য, সেটা বনসাই হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আর বাবা মা যারা চলেছিলেন যৌথ পরিবার ভেঙে, তাদের বুকের ভেতর শঙ্কা যে সবই বাসাই তো কোকিলের বাসা, কাকের বাসা। আমার সন্তানও কোকিল, আমার নিজের সন্তানও কোকিল হয়ে যাবে, কেননা আমি হয়ে গেছিলাম কোকিল। আমি আমার পূর্বজদের ছেড়ে চলে এসেছি, ভাগ করেছি সবকিছু আমার বলে। তাই আমার সন্তানও আমাকে সেটাই দেখাবে। তাই আমার বুকের ভেতর আজ হাহাকারটাও যেন বেজে ওঠে কাকা রবে, কবে আমার কোকিল আমার বাসা ছেড়ে অন্য বাসায় যাবে। খুব খুব সুন্দর যৌথ পরিবার নস্টালজিয়া, সেইগুলো নিয়ে টবে রাখা বনসাই, এত সুন্দর কবিতা, খুব সুন্দর কবিতা। আসুন আমরা একটু সমাজ চেতনার যে কবিতা পড়ছি তার মধ্যে আরো একটি কবিতাকে যুক্ত করে নিই। মাত্র 6টি লাইন, একটি সিনেমার মতো কবিতাটা। কবিতার নাম অমানবিক। চায়ের দোকানে পাতা বেঞ্চ, দুম দুম একটা লাশ, হিংসা চুইয়ে রাস্তায়, সরীসৃপ চলায় ঘরমুখো মানুষ, সুরমা আঁকা চোখে বিবেক, এসো একটু আড্ডা হোক। আবার যেন আজকের এই মুখে মানিতং জগৎ বীর পুঙ্গবদের গালে একটা সজোরে চড় মারলেন তিনি। সিনেমার মতো, অনেকটা কাট আপ রাইটিং এর মতো কবিতাটা। চায়ের দোকানে পাতা বেঞ্চ, একটা আপনার চোখের সামনে ফুটে উঠলো। তারপরে রাস্তায় দুমদুম শব্দ, কেউ কাউকে গুলি করলো, পড়ে গেল, হিংসাটা চুইয়ে রাস্তায়, রক্ত চুইয়ে রাস্তায়। কিন্তু মানুষ সরীসৃপ চলন তার, যাকে দেখে ঘেন্না লাগছে, কিলবিল 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 করে মানুষ পালিয়ে গেল। সরীসৃপ চলনে ঘরমুখো মানুষ, যে যার বাড়িতে পালালো, অপরাধটা ঘটে গেল। আর আমার বিবেক বা তাদের বিবেক, সকলের বিবেক, সে যেন চোখে সুরমা লাগিয়েছে। এখন দেখতে তার কষ্ট হচ্ছে, চোখটা লাল, দেখতে পাচ্ছে না, কিছুক্ষণ ঝাপসা আছে। সব ভুলে যাও, এসো আড্ডা মারি। যার গেল তার গেল, কি গেল জানার দরকার নেই। আমি ভালো আছি, আমরা ভালো আছি, তো সকল কার মায়ের কোল খালি হলে দেখার দরকার নেই। সেটা প্রতিহিংসার খুন না রাজনৈতিক খুন, কোন দেশপ্রেমিক খুন হয়ে গেল কিনা, প্রতিবাদী কেউ বরুণ বিশ্বাসের মতো খুন হয়ে গেল কিনা, নাকি একটা স্মাগলার খুন হলো, ওয়াগন ব্রেকার খুন হলো, সেই বিচারে আমরা গেলাম না, আড্ডাতেই ব্যস্ত। আমার জীবন আমার মতো চলুক। অসাধারণ কবিতা, নিজেকে নিয়ে ব্যস্ত জীবনের কবিতার ছবি সুকুমার দার কবিতায়। আরো একটি দার্শনিক কবিতা আমরা পড়ব। সেই কবিতার নাম হচ্ছে, খুব সুন্দরভাবে বলেছেন, কবিতাটির নাম হচ্ছে না। একটি ছোট্ট শব্দ, না শিখতে পারার ব্যর্থতা জন্ম দেয় মিথ্যার।
একটি অঙ্কুরিত মিথ্যা শাখা প্রশাখায় একদিন বিশাল বড় বৃক্ষ হয়। একটি ছোট্ট শব্দ লজ্জিত জীবের আড়ষ্টতায় দংশন করে সকাল থেকে রাত। কি সেই শব্দ? কোন সেই শব্দ? তুমিও শেখনি, আমিও শিখিনি। না, না, না। না বলতে পারার, নাটা না বলতে পারার মধ্যে দিয়েই প্রবলেম। অনেক সময় মিথ্যেকেই সাই দিলাম হ্যাঁ বলে। একটা মিথ্যা আর একটা মিথ্যাকে জন্ম দিচ্ছে, তারপর তার বিবেক দর্শন হচ্ছে। কিন্তু মিথ্যেগুলো বাড়ছেই। আমরা যদি সকলে মিলে আমার অপছন্দটাকে না বলতে পারতাম, লাল কার্ড দেখাতে পারতাম না অপছন্দকে, তাহলে হয়তো সমাজটা এরকম হতো না। আমরা এত হ্যাঁ বলার মধ্যে দিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা চালিয়ে যাচ্ছি, সমঝোতা চালিয়ে যাচ্ছি। সেই সমঝোতা কখনো কখনো দাসত্বে পরিণত হচ্ছে। সেই সমঝোতা এবং দাসত্বর মধ্যেই তিনি বলছেন, তুমিও শেখনি, আমিও শিখিনি। কোন সেই শব্দ? একটা ছোট্ট শব্দ, না, না, না। খুব সুন্দর দার্শনিক কবিতা। আমরা আরেকটি সুন্দর কবিতায় ফিরে যাব। বাস্তব ছবি, রোজগেরে মানুষকে নিয়ে লেখা, শ্রমজীবী মানুষকে নিয়ে লেখা। সেই কবিতার নাম হচ্ছে বিকিকিনির হাট। পারুল, চাঁপা, বকুল, ফুলেদের কত নাম, মেয়েদেরও। গ্রাম্য সরলতায় পুকুরেতে দাগ কাটে হাঁস, প্রকৃতি যেন মাথার বালিশ, খোলা জানালা। বিকালের স্নান সেরে শহরমুখী ট্রেনে বিজ্ঞাপনের আলোয় আরব রজনীর উষ্ণতা। দৃশ্য বদলে আরোপিত সভ্যতা। পারুল, বকুল, চাঁপা বিকিকিনির হাটে জ্যোৎস্নার পশরা সাজায়। সব ফুল বাসি হয়, কেউ কেউ নয়। একটা বাস্তব ছবি আঁকলেন গ্রামের। পারুল, চাঁপা, বকুল খুব কাছের নাম এগুলো। এবং গ্রাম্য সরলতার যে ছবি, পুকুরেতে দাগ কাটে হাঁস, কি সুন্দর কথা, পুকুরেতে দাগ কাটে হাঁস। বিকেলের স্নান সেরে শহরমুখী ট্রেনে বিজ্ঞাপনের আলোয় আরব্য রজনীর উষ্ণতা। কত মেয়েই কলকাতার এই শহরে হারিয়ে যায়, হারিয়ে যায় তার যৌবন বিকিকিনির হাটে। তারা সকলেই বিকেল থেকে আরব্য রজনীর রাতে কলকাতায় আসে, ফিরে যায় ভোর হলে নির্দিষ্ট গন্তব্যে, নির্দিষ্ট বাড়িতে। কিন্তু তার মধ্যেও তিনি বলেছেন যে সবাই যে আসে এই বিকিকিনির হাটে, যারা থাকে হয়তো শরীর থাকে না, মন অপবৃত্ত হয় না। আবার অনেকেই আসেন অন্য বৃত্তির কাজে, পসরা সাজিয়ে, তারা নষ্টও হন না। তাই তিনি লাস্টে বললেন যে একদিন সব ফুল, এই পারুল, চাঁপা, বকুল সব বাসি হয়ে যাবে একদিন। কিন্তু সবাই হয় না, সবাইকে পাপ স্পর্শ করতে পারে না। সবাইকে কোট অ্যান্ড কোট এক ব্র্যাকেটে ফেলে দিও না। খুব মানে সীমারেখা, একটা রূপলী রেখার মধ্যে দিয়ে ভাগ করা। খুব সুন্দরভাবে এই শ্রমজীবী মহিলাদের কথা তিনি তুলে এনেছেন। সবার গায়ে এক স্ট্যাম্প মেরে দেওয়া যায় না, আবার অনেককে পাপ স্পর্শ করতে পারে না। আবার কেউ বিজ্ঞাপনের আলোয় আরব্য রজনীর উষ্ণতাতে সেই মদিরায় মেতে যায়, তারা বাসি হয়। খুব সুন্দর বিকিকিনির হাট, যেখানে কেনা বেচা সবই চলছে এই পৃথিবীতে, সেই বিকিকিনির হাটে। এরপরে যে কবিতাটি পড়বো সেই কবিতাটি খুব প্রাপ্তবয়স্ক কবিতা। আমি বলবো এই জন্যে যে কবিতা পড়ার সময় আমি একটু দোলাচলে ছিলাম, এই কবিতাকে রাখবো কি রাখবো না, রাখবো কি রাখবো না, দ্বন্দ্বে ছিলাম। কিন্তু পরে মনে হয়েছে যে প্রাপ্তবয়স্ক বিষয়কে এত সুন্দর, এত মিষ্টি করে
তিনি প্রেজেন্ট করেছেন, এইটা একটু পাঠকদের দেখতে হবে। যে আমরা অনেক সময় এড়িয়ে যাই, অনেক সময় ভাবি এই বিষয়টা লিখবো, এই বিষয়টা কি আমার যাওয়া উচিত। সব কিছুকে অতিক্রম করে সুকুমার দা কত সুন্দর ভাবে এইটাকে লিখেছেন। আমি আমার স্ত্রীকে শোনাচ্ছিলাম তার আগে, আমার স্ত্রীও বললো যে আর অসাধারণ ভাবে তিনি এইটাকে, এটা রোজকারের ঘটনা, সবার চোখে এই ঘটনা পড়ে, কিন্তু এটা যে কবিতার বিষয় হতে পারে, সেটা সুকুমার দার এই কবিতাটা না পড়লে আমি পড়তাম না, এবং আমি মানে ভাবতে পারতাম না। এবং আমাদের এই আজকের নতুন দিনের কবিদের এই ধরনের চেষ্টা করতে হবে, বাস্তব চেষ্টা করতে হবে এই ধরনের বিষয়গুলো, সমাজের অঙ্গ হয়ে গেছে। যাক, আমি পড়ি, কবিতার নাম শৃঙ্গার। ভোর রাতের দাম্পত্য প্যাকেট বন্দি হয়ে আছড়ে পড়ল রাস্তায়। তারে বসা দাঁড় কাক মুহূর্তে ঠোঁটজাত করে হাওয়ায় হারায়। ফুটফুটে বাচ্চা মেয়েটি ঝরে পড়া শিউলি ফুল কুড়াতে কুড়াতে বিস্ময়ে তাকায়। দ্রুত ঘরে এসে দাওয়ায় বসা ঠাকুমাকে জিজ্ঞাসা ছুড়ে দেয়। সাদা মাথার বয়সে বিলি কাটতে কাটতে ফোকলা দাঁতে হাসি ফোটে। চুপ কর মুখ পুরি, একদিন তুইও বুঝবি হাঁড়ির ফ্যান কখন উতলায়। ফ্যান্টাস্টিক কবিতা, দারুণ 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 কবিতাটা। কোন বিষয়কে নিয়ে এইখানটায় যিনি এলেন, প্রথমে তো একটা স্টেটমেন্টের মতো কবিতাটা এসছে। ভোর রাতের দাম্পত্য প্যাকেট বন্দি রাস্তায়, তারপর কাক, তারপর বাগান, তারপর মেয়েটা গেছে সকালে শিউলি ফুল কুড়োতে কুড়োতে গিয়ে সেটা দেখতে পেয়েছে। ইটস আ স্টেটমেন্ট, একটা গল্পের মতো। কিন্তু গল্পের মধ্যে যখন চরিত্র ঢুকে পড়লো ঠাকুমা, সেই ঠাকুমা এটাকে বকছে না, ঠাকুমা এটাকে রিগ্রেট করছে না, তারও হয়তো অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, এবং সে তার বগলা দাঁতে হাসতে হাসতে বলছে চুপ কর মুখ পুরি, এটা বলতে হাস না কাউকে, তুইও বুঝবি একদিন যে হাড়ির ফ্যান কখন উদলায়। ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ সুন্দর কবিতা। এটাও কবিতার বিষয় হতে পারে, এইটা আমার ভাবনা চিন্তার বাইরে ছিল, কিন্তু খুব সুন্দরভাবে ট্যাকেল করেছেন, হ্যান্ডেল করেছেন বিষয়টাকে। সেটা এই কবিতা এসছে, এবং শেষ দিকের মধ্যে দিয়ে এটা কবিতায় পরিণত হয়েছে। খুব সুন্দর কবিতা। আমি দেখতে দেখতে সময় শেষ হয়ে যায়, কবিতা পড়া কখন শুরু করেছিলাম কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কবিতা। বাট আই এনজয় ইট, দারুণভাবে আমি এনজয় করলাম, এটাকে উপভোগ করলাম। আমি শেষ কবিতা যেটা পড়বো, সেই কবিতাটা এত সুন্দর একটি সুন্দর কবিতা, সেই কবিতাটা পড়ে আমি শেষ করব। সেই কবিতার নাম হচ্ছে সাঁকো। চিত হয়ে শুয়ে আছে খাল, জল নামে জলের শরীরে। খালের ওপর নড়বড়ে বাঁশের সাঁকো, স্বপ্ন ছেঁচে ছেঁচে বন্ধুতা ও সময়। সৌহার্দ্যে বাড়ানো হাত, হাতের সাঁকো, নিচে বহতা তিস্তা, ভারত বাংলাদেশ। কি সুন্দর কবিতাটা। চিত হয়ে শুয়ে আছে খাল, খালও চিত হয়ে শুয়ে। শ্যামলদাকে বললে শ্যামলদা সার্রিয়ালিজমের কথা বলবে। জল নামে জলের শরীরে, খালের ওপর নড়বড়ে বাঁশের সাঁকো, স্বপ্ন ছেঁচে ছেঁচে বন্ধুতা ও সময়। সৌহার্দ্যের হাত বাড়ানো ভারত বাংলাদেশ। তিস্তার জল, তিস্তা নিয়ে একটু প্রবলেম আছে ভারত বাংলাদেশের, হয়তো সেই জায়গা থেকেই তিনি টাচ করতে চেয়েছেন। আমি সেই পলিটিক্যাল বিষয়ে যাব না, কিন্তু বলেছি ভারত বাংলাদেশ, হাতে হাত ধরা সাঁকো, সৌহার্দ্যের হাত বাড়ানো আছে দুটো দেশের মধ্যে, মাঝখানের নদী পদ্মা, তিস্তা, এই ধরনের নদী। বালুরঘাটে একটা নদী আছে, আত্রেই বোধহয় সম্ভব। তো এই এপার ওপার মানুষের সৌহার্দ্যের হাতে হাত ধরা সাঁকো, এই কথাটা আমাকে খুব টেনেছে। হাতে হাত ধরা সাঁকো, সৌহার্দ্যের হাত, তাই সৌহার্দ্যের হাত ভারত বাংলাদেশের হাত। আমরা বাংলাদেশের কবিরা বাংলায় কবিতা, ও বাংলায় যাই, ও বাংলার কবিরা এই বাংলায় আসেন, একাকার হয়ে যায় কলকাতার বই মেলা। আমাদের ভারত সরকারের কত যায়, আমরা তিস্তার জল দিচ্ছি না বলে হাসিনা হাসিনা সাহেবা তিনি ইলিশ মাছ দিচ্ছেন না, এটা দুঃখের জায়গা আছে, হয়তো কেটে যাবে কোনোদিন,
কিন্তু তারপরও কত আদান প্রদান, এই তো আমাদের ভ্যাকসিন গেল ওদের দেশে। আহ, সব মিলিয়ে সৌহার্দ্যের হাত। মাঝখানে একটা নদীর কথা বলা হয়েছে, নদী দিয়ে যে ভাগ। খুব খুব সুন্দর কবিতা। এই সাঁকো কবিতা, আমরা সাঁকোর কবিতা অনেক কিছু লিখি। ভারত বাংলাদেশের তলের জল এবং যেটা বলেছেন চিত হয়ে শুয়ে আছে খাল, কত সুন্দর কবিতা। এক একটা লাইনই এক একটা কবিতায় পরিণত হয়। সব মিলিয়ে সুকুমার দার সব কবিতা তো পড়তে পারলাম না, আরো আরো অনেক অজস্র কবিতা আছে যে কবিতা হয়তো পড়ার মতো আজকে রাখতে পারলাম না। আমি বলেছি রিপিট প্রোগ্রাম যখন করবো তখন আবার আহ, সেই সবগুলো নিয়ে আসবো। কিন্তু যেটা হচ্ছে যে আমরা আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে এবং যারা দর্শক, আমরা আজকের শ্রোতা যারা যারা দেখলাম শুনলাম, তাদের সকলের পক্ষ থেকে আমি শান্তনু আহ, সুকুমার দাকে জানাতে চাই যে অজস্র শুভেচ্ছা, ভালো থাকবেন সুকুমার দা, এবং অনেক অনেক কবিতা, আরো আরো কবিতা লিখুন এবং সেই লেখার মধ্যে দিয়ে বাংলার সংস্কৃতি, বাংলার মনের ভাবনার তার আদান প্রদান এগিয়ে চলুক। কবিতার জয়গান হোক। সকলে একটু শেয়ার করে দিন, আরো সকলের কাছে সুকুমারদার কবিতা ছড়িয়ে যাক। সুকুমারদার কবিতার বলে কথা নয়, শান্তনুর প্রোগ্রাম বলে কোনো কথা নয়, কথাটা হচ্ছে কবিতা পৌঁছে যাক মানুষের কাছে, মানুষের ঘরে ঘরে, তবেই এই অনুষ্ঠানটা সার্থক হবে। ততক্ষণ পর্যন্ত আমি আবার পরবর্তী অনুষ্ঠান আমি নোটিফিকেশন দিয়ে দেবো। হয়তো মঙ্গলবার, সামনের মঙ্গলবার নাও হতে পারে, বলতে পারছি না এক্ষুনি। আমি নোটিফিকেশন দিয়ে দেবো, নোটিফিকেশনটা খেয়াল রাখবেন। ততক্ষণ পর্যন্ত সকলে সকলে সবাই মিলে এই দুঃখের সময়ও বুকে পাথর বেঁধেও কতগুলো নিজেদের সাবধানে রাখবেন। হাত ধোয়া, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এইটা করবেন বন্ধুরা। আর এই দুঃখের সময় কবিতাই হোক আমাদের আশ্রয়, কবিতাই আমাদের সমস্ত ক্ষতে মলম লাগা। এগিয়ে চলুক জীবন, সে তার ধারায় এগিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। অজস্র ধন্যবাদ আপনাদের। শুভরাত্রি।